আহা! কত সুন্দর ইলিশ ভুনার গন্ধ বের হয়েছে রে। তোর দাদা এই ইলিশ ভুনা খেতে খুব পছন্দ করে রে। ঘর যেন পুরো ইলিশ ভুনার জন্য মোমো করছে। সত্যি তোর হাতের রান্নায় খুব জাদু আছে, ঠিক যেন তোর মায়ের মতন। শুধু শুধু এসব বলে কেন আমাকে লজ্জা দিচ্ছ নানু? না না না, আমি তোকে লজ্জা দিচ্ছি না রে। তোর বাবা মা মারা যাওয়ার পর থেকে তুই তো তোর নানা নানির কাছেই বড় হয়েছিস। আর ঠিক তোর মা যেই রকম রান্না করতো, ঠিক সেই রকম রান্নার হাত তুই পেয়েছিস, তাই বললাম আর কি। ও আচ্ছা, এই কথা তাহলে। কিন্তু নানা তো এখনো আসছে না। নানা চলে আসলে তো তিনজনে একসাথে বসে খাবারটা খেয়ে নিতাম। তুই ওই নিয়ে কোনো চিন্তা করিস না। তোর ভাত রান্না হতে হতে তোর নানা চলে আসবে। ওই একটু বাজারে গিয়েছে এক কাপ চা খাওয়ার জন্য, এই তো এলো বলে। এই তো আমি এসে গেছি। তোমার এখন আসার সময় হলো বুঝি? সেই বিকেল বেলা বের হয়েছ, এখন রাত কয়টা বাজে হিসাব আছে কোনো? কোথায় আর যাব, যেই একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়েছে, তাই এক কাপ চা খাওয়ার জন্য ওই বাজারে গিয়েছিলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আর কি। হবেই তো, এখনো বুড়ো বয়সে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়াটা আর কমেনি। ও চাই আর ভালো লাগে না। বিয়ের পর থেকে শুনেই আসছি যে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দিয়ে এখন কবরে পা চলে গেছে। হ্যাঁ, ওহ ছাই, আমার আর ভালো লাগে না। একটা বেটার বউকে বিয়ে করিয়েছি, একটা নওয়াবজাদি আমার ঘরে এসেছে, সারাদিন শুধু বসে থাকে। আর এইদিকে আমি সারা বেলা কাজ করে করে আমার হাড় মাস সব জ্বলে পড়ে গেল। হ্যাঁ। কি রে, কি হয়েছে তোর? তুই এইভাবে পুকুর ঘাটে বসে বসে একা একা কি বিড়বিড় করছিস? কার জেদ এই পুকুর ঘাটে মজাচ্ছিস শুনি তো। কে আর বলবো তোমাকে, দুঃখে আমার কপাল পুড়ে যাচ্ছে। একটাই ছেলে আমার, বিয়ে করিয়েছি। হাইরে কপাল আমার, এখন ছেলের বউ শুধু সারাদিন ঘরের ভেতর দরজা লাগিয়ে বসে থাকে। আর আমার এই দিকে সারাদিন কাজ করে করে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপরেও এই দিকের কাজ ওই দিকে একটু নেয়ও না। বলিস কি রে, তোর ছেলের বউটা এইরকম হয়ে গেছে? হায় হায় হায়, কত সুন্দর চেহারা, দেখতে শুনতেও খুব মিষ্টি মেয়ে, তা ভেতরে ভেতরে এই অবস্থা। কে জানে বাবা, কার ভাগ্যে কি এসে জোটে। শোনো বৌদি, তোমাকে একটা কথা বলি। তোমার ছোট ছেলেকে তো কিছুদিনের মধ্যে বিয়ে করাবে, তা আমার মতো কিন্তু এই রকম বড় লোকের মেয়ে বিয়ে করিয়ে এনো না, তাহলে কিন্তু তোমারও কপাল পুড়বে, এই আমি বলে দিলাম। যাকে, ওসব আমি দেখে নেব, কিন্তু তুই এখন আফসোস করিস না। সকালে কিছু খেয়েছিস? চল আমার বাসায় চল, আমার সাথে মিলে কটা ডাল ভাত খাবি। চল চল। না গো দিদি, এখন আমি কোথাও যেতে পারবো না।
বাসায় অনেক কাজ আছে, আমি বরং বিকেলের দিকে এসে দেখা করে যাব। হ্যাঁ দেদে, কি করছো? পান খাচ্ছ বুঝি? হ্যাঁ রে, পান খাচ্ছি। আয় আয়, এইখানে বসে একটা পান মুখে দে, তারপর কথা বলি। হ্যাঁ দিদি, বসে আর পান খেলে কি মনের দুঃখটা কমবে নাকি? কে বলবে কার বুদ্ধিতে যে ওই বড় লোকের মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে এসেছি। এখন ছেলে তো আমার থাকে শহরে, আর আমার ছেলের বউ রান্না বান্না করতে পারে না, কাপড় কাচতে পারে না, কোনো কাজই তার গছে না। এই নিয়ে পড়েছি আমি মহা জ্বালায়। কে জানে তোর ভাগ্যে এইরকম একটা ছেলের বউ পড়ে যাবে। কিন্তু তোর কথা শুনে এখন আমার ছোট ছেলেকে বিয়ে করাতেও তো ভয় লাগছে রে। হ্যাঁ, আমি বলি কি দিদি, তোমার ছোট ছেলেকে বিয়ে দিতে হলে ওই গরিব ঘর থেকেই দেখে শুনে বিয়ে দিও, নয়তো আমার মতো সারা জীবন খেটে মরতে হবে। কথাটা কিন্তু তুই খারাপ বলিসনি। তা কি মা, তোমরা দুইজন মিলে কি নিয়ে আলাপ আলোচনা করছো শুনি? দুঃখের কথা শুনছি রে বাবা। দেখিস না, ওর একটাই ছেলে, রতনকে বিয়ে করিয়েছে ওই বড় লোকের ঘরে। মেয়ে মাশাল্লাহ কোনো কাজই জানে না, সারাদিন শুধু সে খেটে খেটে মরছে। আর ওই ছেলের বউ সারাদিন ঘরের ভেতর দরজা লাগিয়ে বসে থাকছে। ও আচ্ছা, এই ব্যাপার। তা মাসি, তুমি তোমার ছেলেকে বিয়ে দিয়েছো, একটু দেখে শুনে বিয়ে দিতে পারলে না? হুটহাট করে তোমরা বিয়ে শাদী করিয়ে দাও, যার কারণে এই অবস্থাগুলো হয়। বড়দের মাঝখানে তোকে কোনো কথা বলতে আমি বলিনি। তা ওই হাতে তোর কি? হাতে তো চিঠির মতো দেখা যাচ্ছে। ও হাতে, আরে রাজু চিঠি পাঠিয়েছে, পোস্ট অফিস থেকে নিয়ে আসলাম। রাজু আজকে রাতে রওনা দিবে, কাল সকালের মধ্যে আমাদের এই গ্রামে চলে আসবে, সেটাই চিঠিতে লেখা আছে। বেশ তো, এ তো খুব ভালো কথা। ওই রাজু বাড়িতে আসলেই 1 সপ্তাহের মধ্যে বিয়েটা দিয়ে দে, তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। সোনালি মা, আমাকে কিছু খেতে দে, তোর রান্না কতটুকু হয়েছে? কি যে বলছো না তুমি? আরে এখনই পার্টিতে বসে পড়ো, এই তো ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ দিয়েছি, ভর্তা বানিয়েছি, ডাল দিয়ে খেয়ে নাও। নাও নাও, বসে পড়ো। তা কি গো, তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? কি আর করব গিন্নি, আরে আজকে বিকেল বেলা মাছ ধরতে গিয়েছিলাম, কপালে নেই তো কি, ঠকঠকালে হবে কি, মাছ আজকে পাইনি। যে কটা পেয়েছি সে কটাই বাজারে বিক্রি করে দিয়ে আসলাম। আরে ওসব নিয়ে এত চিন্তা কেন করছো নানা? রিজিকের মালিক তো উপরওয়ালা, উপরওয়ালার উপর সব ছেড়ে দাও। আজকে তোমার মাছ কম ধরেছো, আগামীকাল বেশিও ধরতে পারো, সবই উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ মা, তুই একদম ঠিক কথাই বলেছিস, উপরওয়ালার হাতেই সব কিছু। তা রাজু, প্রায় 3 বছর পর তোকে আমি আমার পাশে পেলাম, একসাথে বসে খাবার খাচ্ছি। এর চাইতে আনন্দের আর কি আছে বল? এখন শুধু বিয়েটা করে ফেললেই হলো। এই তোমাদের জন্যই আমার এই বাড়ি ঘরে আসতে মন চায় না।
যাই একটু এসেছি ছুটিতে সেই শুরু করে দিছ বিয়ে আর বিয়ে। আহা, বিয়ের বয়স কি আমার পার হয়ে গেছে নাকি শুনি? বিয়ের বয়স পার হয়ে যায়নি, তোমার মায়ের বয়স শেষ হয়ে যাচ্ছে, তাই এখন চাচ্ছে শেষ বয়সে তোমার বিয়েটা দেখে যাক। কি যে বলছো বৌদি, ধরু ছাই, এই জন্যই আমি গ্রামে আসি না। জানতাম গ্রামে আসলে তোমরা ধরে বেঁধে আমার সাথে এই রকম একটা কাজ করবে। ছোট রে, তোকে আমি এখন একটা পরামর্শ দিচ্ছি। শহরে থেকে ডাক্তারি করে এতদিন তো ভালোই টাকা পয়সা রোজগার করেছিস, তাই ভাবছিলাম এখন বিয়ে শাদি করে গ্রামে থেকে যা, আর এখানে ছোট মোটো করে একটা ফার্মেসির দোকান দে। আশা করি গ্রামের মানুষজন তোর কাছে আসবে আর তোর ভালোই ইনকাম হবে। সেটা তুমি খারাপ বলনি দাদা, তোমার কথাটাও অনেক যুক্তি রয়েছে। ঠিক আছে, আমি আমি আজকের রাতটা একটু ভেবে দেখি। শুধু ভেবে দেখলেই হবে না, আমি ওই আমার বান্ধবী চম্পার সাথে আগামীকালই কথা বলবো। ভালো একটা পরিবারের সন্ধান পেলেই তোকে নিয়ে দেখতে যাব, কথাটাও মাথায় রাখিস। দিদি, আমি তো কিছুই বুঝতে পারছি না, হুটহাট করে লোক পাঠিয়ে আমার বাড়িতে আমাকে ডেকে নিয়ে আসলে তা কি হয়েছে? পরিবারে কোনো যাই ঝামেলা হলো বুঝি? না রে, পরিবারে আমি থাকতে কোনো ঝামেলা হবে সেটা তুই ভাবলি কি করে? শোন, তোকে আমি একটা বিশেষ কারণে ডেকেছি। তা কি এমন বিশেষ দরকার যে আমাকে এইভাবে বাড়ি থেকে ডেকে আনা হয়েছে? বলো তো দিদি, শুনি। শোন চম্পা, তুই না একটা গরিব ঘরের মেয়ের কথা বলেছিলি, তা মেয়েটা সম্পর্কে যদি আমাকে একটু বুঝিয়ে বলতি তাহলে আমার খুব ভালো হতো। ও আচ্ছা, আরে ওই যে আমাদের গ্রামের শেষের দিকে একটা জেলে পরিবার আছে, মেয়েটার বাবা মা অনেক আগেই মারা গেছে। মেয়েটা এখন নানা নানির সাথেই বাস করে। মেয়েটার হাতের রান্নাও নাকি খুব মজা। বলিস কি রে? তাহলে তো অর্ধেক ঝামেলা মিটেই গেল। আচ্ছা বল তো, ওই মেয়েটার রূপে গুণে কিরকম? রূপে গুণের কথা আর কি বলবো, যেমন দেখতে সুন্দর ঠিক তেমনই মিষ্টি। আর হাতের রান্না খেলে তো আরো আগে বলবে দিদি যে ওকেই ঘরের বউ করে নিয়ে আসি। চল তাহলে আজকে বিকেলেই আমরা সবাই মিলে মেয়েটাকে গিয়ে দেখে আসি। ঠিক আছে দিদি। তা তোমার নাম কি মেয়ে? মা বাবা আমার নাম রেখেছে সোনালি, তাই সবাই আমাকে সোনালি বলেই ডাকে। আর আমার বাবা মা মারা যাওয়ার পর আমার নানা নানির কাছেই আমি বড় হয়েছি। মাশাল্লাহ, মেয়েটা তো দেখতে শুনতে রূপে গুণে খুব ভালোই দেখছি। বেশ বেশ, মেয়েটাকে দেখে আমারও খুব পছন্দ হয়েছে। এই না হলে দেখার মতো মেয়ে এই রকম ভাঙা ঘরে চাঁদের টুকরো জন্ম হতে পারে, আমি তো আজ নিজের চোখেই দেখলাম। তা হারাধন মশাই, এত আমরা দেরি করতে পারবো না। আগামী শুক্রবারই চাচ্ছি আমাদের ছেলের সাথে আপনার নাতিনের বিয়েটা হয়ে যাক। তা এখন আপনি কি বলেন? আমার আর কিছুই বলার নেই, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। তা গিন্নি, সোনালীকে এখন ওই ঘরে নিয়ে যাও, আমরা একটু বসে কথা বলি। শুনুন হারাধন মশাই, আমরা আমরা কিন্তু উচ্চ বংশীয় মানুষ,
এই গ্রামের সবাই আমাদের ভালোই চিনে, কিন্তু আমরা চাচ্ছি বিয়ের সময় মেয়েটাকে আমরাই সোনাদানা পরিয়ে সাজিয়ে গুজিয়ে আমাদের বাড়িতে নিব। কিন্তু একটা শর্ত আছে, আমার ছেলেকে আপনার একটা R15 বাইক কিনে দিতে হবে, যেন আমার ছেলের একটু সুবিধে হয়। এ তুমি কি বলছো মা? R15 বাইকের দাম হচ্ছে 5.5 লক্ষ টাকা। এত টাকা এই হারাদন কাকা কোথায় পাবে বলো? এইটা তো জুলুম হয়ে যাচ্ছে না? গুরুজনদের মাঝখানে তোরা ছোটরা নাক না গলালেই হলো। আমি যেন পরবর্তীতে তোদের কাউকে আমার কথার উপর কথা বলতে না শুনি। এখন হারাদন মশাই, আপনি আপনি কি এই কথায় রাজি আছেন? ঠিক আছে, 5.5 লক্ষ টাকারই তো কথা। দেখি আমি ব্যবস্থা করে আগামী শুক্রবারে বিয়ের অনুষ্ঠানেই দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আপনারা এখন বিয়ের আয়োজন করুন। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আমরা এখন বাসায় যাচ্ছি। বাবা বা, কারণ নজর যেন আমার নাতনির উপর না পড়ে। দেখতে পুরো ডানা কাটা পরীর মতো লাগছে। আহারে, যদি তোর মা বাবা বেঁচে থাকতো, তোর বিয়েটা কত ধুমধামে দিত রে। আহা, কপালে নেই রে, কপালে নেই। বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য তোমাদের দুইজন পরিকল্পনা করে আমাকে বিয়েটা দিয়ে দিচ্ছ। তোমাদের খাবার মনে হয় বেশি খেয়ে ফেলি, তাই না? না না না, এইটা তুই ভুল ভাবছিস। তোর নানা দেখেছে যে ওই বড় লোকের বাড়িতে তোর বিয়েটা হলে তুই খুব সুখে থাকবি রে। তোর সুখের জন্যই তোর নানা কষ্ট করে তোকে ওই বাড়িতে বিয়ে দিচ্ছে। আমার নাতনিটাকে দেখতে যে কি সুন্দর মায়াবী লাগছে। আহা হা 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 হা, এক গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে গেলে 100 লোকে তাকিয়ে থাকবে আর বলবে, গরিবের ঘরের চাঁদের টুকরা বিয়ে করে নিয়ে এসেছে। তা নানু, আমার নানা কোথায়? সকাল থেকে নানাকে খুঁজে পাচ্ছি না। নানা কোথায়? নানা, এই তো তোর নানা সকালবেলা একটা জরুরি কাজে বের হয়েছে। এই তো একটু পরই চলে আসবে, তুই কোনো চিন্তা করিস না। তা হারাদন মশাই কোথায়? হারাদন মশাইকে যে দেখতে পারছি না। এই তো সকালবেলা একটু জরুরি কাজে বের হয়েছে। এখনই চলে তো আসার কথা, কিন্তু আসছে না যে কেন সেটাই তো বুঝতে পারছি না। আপনারা বসে পড়ুন, খাবার দাবার বেড়ে দিচ্ছি। আশা করি এর মধ্যেই চলে আসবে। না না, দেনা পাওনার টাকা না বুঝে পেলে আমরা তো খেতে বসবো না। এই তো আমি চলে এসেছি। তা বসে পড়ুন, আপনারা খেতে বসে পড়ুন, খাবার ভাড়াই আছে। সেটা না হয় ঠিক আছে, কিন্তু হারাদন মশাই, আপনার সাথে তো আমার কথা হয়েছিল। আমার ছেলের বাইকের জন্য 5.5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। তা টাকাটা কি ম্যানেজ করতে পেরেছেন? মানে বলছিলাম কি,
আমার শেষ সম্বল দুটো জমিনই ছিল। সেই দুটি জমিন বন্ধক রেখে মাত্র 3 লাখ টাকা জোগাড় করতে পেরেছি। আপনি একটু ধৈর্য ধরুন, আমি 1 মাসের মধ্যেই বাকি টাকা পরিশোধ করে দেব। কি বলছেন কি? এই কথা আমাদের আগে বললেন না কেন? এই সবাই ওঠ, এই বিয়ে বন্ধ, এই বিয়ে করাতে পারবো না। সবাই চল, এখনই চলে যাব। আমার নাতিটার মুখে চুনকালি মাখিয়ে এই রকম কাজ করবেন না। আমি কথা দিচ্ছি, 1 মাসের মধ্যে বাকি টাকা দিয়ে দেব। আচ্ছা নানু, কি হয়েছে ওখানে? নানার সাথে সবাই এই রকম চেঁচামেচি করছে কেন? হ্যাঁ, ও কিছু না, তুই এইসব নিয়ে কোনো টেনশন করিস না। তোর বিয়ের দেনা পাওনা নিয়ে ওই একটু কথা কাটাকাটি হচ্ছে। বলছো কি গো? দেনা পাওনা নিয়ে কথা হচ্ছে? আমাকে তো এর আগে কিছু তোমরা জানাওনি। তা ওরা কি চেয়েছে শুনি? তেমন কিছু আর চাইনি। ছেলের বাইকের জন্য 5.5 লক্ষ টাকা যৌতুক চেয়েছে। সেটাই তোর নানা জোগাড় করতে পারেনি। বলেছে 1 মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করে দেবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। সবাইকে খেতে বসতে বলো। বাকিটা বাকিটা আমি দেখছি। দেখেছ দিদি, তোমার ছেলের বউয়ের হাতের রান্না কত মজা হয়েছে। আহা, মনে হচ্ছে আঙুলও চেটে চেটে খেয়ে ফেলি। তুই একদম ঠিক কথাই বলেছিস। এত সুন্দর একটা মেয়ে, তারপর হাতের রান্না ভালো, আবার 5.5 লক্ষ টাকা পাচ্ছি। এই কথা ভাবলেই তো আমার খুব আনন্দ লাগছে। ছি 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 ছি, এই অবস্থা কেন? হ্যাঁ, রান্না বান্নার প্লেটের মধ্যে কাঁচা ইলিশ মাছ দিয়েছে। এটা বউ নাকি আর কিছু? এই বৌমা, তুমি এটা কি কাজ করলে? বাড়া ভাতে এইভাবে কাঁচা মাছ দিয়ে দিলে? তোমার কি কাণ্ডজ্ঞান নেই নাকি? আমি যা করেছি ভালোই করেছি। এটাই আপনাদের উপযুক্ত শাস্তি। এর উপর তো আমরা কিছু করতে পারবো না, কারণ আমরা তো গরিব। আর গরিব বলে একটু সুখের আশায় আমার নানা আপনাদের বাড়িতে আমাকে পাঠাচ্ছিল। কিন্তু আপনারা আমার নানাকে যেইভাবে অপমান করছেন, এতে করে আমি এই বিয়ে করব না। আপনি আপনার ছেলেকে নিয়ে এখনই এইখান থেকে চলে যান। মা রে, মা, তুই তাদের সাথে এই রকম ব্যবহার করিস না। তোর বিয়েটা এখন ভেঙে গেলে গ্রামে মুখ দেখাতে পারবো না। ধুর ছাই, তুমি ওসব কথা বলো না নানা। আমি ওই ঘরে গেলে যে আমার উপর কি পরিমাণ অত্যাচার করবে সেটা আমি খুব ভালো করেই জানি। তাই এই বিয়েতে আমি রাজি নই। বিয়ে এখনই ভেঙে দাও, করব না আমি বিয়ে। ছি 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 ছি, শেষমেশ মেয়ে বিয়ে করতে এসে এই মেয়ের যে এই রকম মুখ হবে সেটা তো আগে জানলে এইখানে সম্বন্ধই নিয়ে আসতাম না। এই কাকিমা, চুপ থাকো। তোমার জন্যই সব এরকম হয়েছে। তুমি আমার মাকে কান পরা দিয়ে এই রকম একটা অঘটন ঘটিয়েছ। আমি এই মেয়েকেই বিয়ে করব, আর বিয়ে করে ওকে আমি শহরে নিয়ে যাব। থাকবো না তোমাদের এই গ্রামে। অসভ্য গ্রাম সব কুসংস্কারে ভরে গেছে। এই কুসংস্কারের এলাকায় আমি থাকবো না, আমার বউ থাকবে না। আমরা দুইজন বিয়ে করে কালকেই শহরে চলে যাব।
এই আমার শেষ কথা।